সবার? সবাইকে আজকে আমাদের লেকচারে স্বাগতম। তো দেখতে পাচ্ছ আজকে আমরা হোয়াইট বোর্ডে না গিয়ে আমরা ক্লাসটা খাতায় নিচ্ছি। এখন যে খাতায় মানে ক্লাসটা খাতায় নেওয়ার ২ টা কারণ আছে। ২ টা কারণ হচ্ছে ১ম যে কারণটা সেটা হচ্ছে দুঃখজনকভাবে আমার মাইক্রোফোনটা একটু নষ্ট হয়ে গিয়েছে। ওকে, এখন নতুন একটা মাইক্রোফোন কিনতে একটু দেরি হচ্ছে। আর সেকেন্ড যে কারণটা, যেহেতু খাতায় নিচ্ছি আমি তো চাইছিলাম না নিতে, বাট তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তো এটা আসলে দরকার খুব। সো আর আমি একটা জিনিস চিন্তা করলাম, যেহেতু খাতায় নিলে কিছু কিছু ম্যাথ আছে, ম্যাথটা যখন আমি খাতায় করাবো তো তোমরাও, যেহেতু তোমাদের এক্সামে তোমাদের খাতায় করতে হবে, তো আমি যদি একটা জিনিস খাতায় করে দিই তোমারও সুবিধা হবে যে না আসলে এইভাবে এইভাবে করলে নিজেদের উপর একটা কনফিডেন্স পাবে আর কি। তো তো সেই জন্য কনফিডেন্স বিল্ড আপের জন্যই এক প্রকার খাতায় চলে আসা। এখন দেখো, এই আজকে আমরা শুরু করতেছি হচ্ছে তোমাদের ফিজিক্সের সপ্তম অধ্যায়, এই যে চ্যাপ্টার 7, সপ্তম অধ্যায়ের তরঙ্গ শব্দ। মানে আমাদের যতগুলো আছে এখনো পর্যন্ত আমরা পড়ছি, তার ভিতরে এই চ্যাপ্টারটা একটু ইউনিক। ইউনিক বলতে কি, মানে আমরা এতদিন যারা পড়েছি, ঠিক আছে, মানে এই ক্লাস 9 পর্যন্ত, এর আগে এমন এই শব্দ বা তরঙ্গ এই রিলেটেড কিছু ছিল না আমাদের, ঠিক আছে। তো যেহেতু আজকে এই জিনিসটা একটু নতুন, তোমাদের কাছে একটু লাগতে পারে অন্যরকম, বাট পেইন নিও না, ঠিক আছে। মানে এই অধ্যায়টা খুবই সহজ, যদি বলো খুবই সহজ, হ্যাঁ। সূত্র খুবই কম, দেখবা ফিজিক্স যতগুলো চ্যাপ্টার আছে এখানে সূত্র মনে হয় সেকেন্ড পজিশনে রাখতে পারো সূত্র নাম্বার থেকে। সবথেকে কম হচ্ছে আলো অধ্যায়টাই, না আলোর প্রতিসরণটাই, এবং তারপর হচ্ছে এইটাই সূত্র, 3 থেকে 4টা সূত্র টোটাল, ওকে। এবং টাইপও আসে এরকম 3 থেকে 4টা টাইপের ভিতর থেকে সিকিউ চলে আসে। আচ্ছা, এখন তার আগে আমি তোমাদের একটা গল্প বলি, শোনো। মানে এই চ্যাপ্টারটা ঠিক কতটা সহজ, মানে আমি যখন পড়ছি, ঠিক আছে, আমি তো যেহেতু এসএসসি 23 ছিলাম, এখন আমার 23 ব্যাচে আমার ফিজিক্সে সব থেকে ভালো প্রিপারেশন ছিল বলতে পারো এই শব্দ তরঙ্গটার পরে, ওকে। মানে আমি লিটারেলি বিশ্বাস করবো না, আমি এমন কোনো সিকিউ ছিল না যেটা আমি নিজে নিজে পারতাম না মোটামুটি। এবং এই অধ্যায় থেকে 2টা টেস্ট পেপার থেকে অলমোস্ট আমি 7টার মতো সিকিউ পড়ছিলাম, এবং 7টা সিকিউর ভিতর থেকে একটা সিকিউতে আমার কখনো কোনো প্রবলেম ছিল না, সিঙ্গেল প্রবলেম। তো আমার ভিতরে এমন একটা কনফিডেন্স ছিল যে মোটামুটি যাই আসুক না কেন এখান থেকে আমি 10-10 পাবোই একটা সিকিউতে, হ্যাঁ। আমার কতটা কপাল খারাপ, পরীক্ষা হলে আমি এই প্রিপারেশন নিয়ে গিয়েছি, এখন যাওয়ার পরে দেখি যে এমন একটা টাইপ চলে আসছে। তোমরা যদি দেখবা যে এসএসসি 23-এর যশোর বোর্ডের কোশ্চেনটা একটু যদি দেখো, মানে ওই টাইপটা আমি এর আগ পর্যন্ত, হ্যাঁ, কখনো আমার টেস্ট পেপার বলো গাইড আমি পাইনি টোটালি। মানে হুট করে এমন একটা টাইপ চলে আসছে, এখন হয়তো বা ট্রাই করলে পারতাম, বাট আমার ওই যে কি 50-50 চান্স হয়ে গেছিল। এখন 50% চান্স নিয়ে তো আর আমি আগাবো না, তাই না। যেহেতু পরীক্ষার হল এসএসসি পরীক্ষা, এখন এখানে রিস্ক নেওয়া যায় না, যার জন্য আমার এটা পুরো স্কিপ করতে হয়েছিল। মানে এই অর্থাৎ যে সিকিউরটা ছিল এই জায়গাটা স্কিপ করা লাগছিল। ব্যাপারটা কতটা কষ্ট তুমি চিন্তা করো। মানে এতটা প্রিপারেশন ছিল এই অধ্যায়টার পরে যে আমি শিওর ছিলাম টোটালি যে আমি 10-10 পাবো এখানে, কিন্তু এমন একটা টাইপ চলে আসছে, এটা আমি আটকে গেছি। তো যার জন্য আমাদের মোটামুটি দেখো, সবার মোটামুটি 3টা থাকে, যে না আমাদের সিকিউ তো 5টা, তাই না। আমাদের 5টা সিকিউর জন্য আমরা মোটামুটি 5টা চ্যাপ্টার, অনেকে আছে যে প্রিপারেশন ভালো না, আমরা 5টা চ্যাপ্টার পড়বো। এই 5টা থেকে 5টা সিকিউ আসবে, 5টা জায়গায় 6টা চ্যাপ্টার পড়বো। 6টা চ্যাপ্টার পড়লে 5টা চ্যাপ্টার মানে 5টা সিকিউ ইজিলি পেয়ে যাবো আমরা। তো যার জন্য দেখো, আমি কিন্তু যদি এমন করতাম, হয়তো আমি যদি এখানে 5টা চ্যাপ্টার পড়ে যেতাম, আমি তো শিওর যে 7 অধ্যায় থেকে একটা পারবো। বাট এই যে 7 অধ্যায়টা আমি বেঁধে গেলাম মানে এই অধ্যায়ের সিকিউটাতে, এতে গেলে আমি কিন্তু কখনো 5টা পুরাইতে পারতাম না, তাই না। তো যার জন্য আমার যেহেতু ফিজিক্সে মোটামুটি সবগুলো কমপ্লিট ছিল, আমি কিন্তু পারছি 5টা কভার করে আসতে। বাট তোমাদের অনেকের শিখাই তুমি মিনিমাম এই 5টা অধ্যায় পড়ে গেলে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাবা, বাই এনি চান্স। যদি একটা সিকিউ তোমার একটু অন্যরকম চলে আসে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে টোটালি। তো তার জন্য অবশ্যই আমি বলবো মিনিমাম 5টা সিকিউর জন্য তুমি মিনিমাম 7টা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কারণ কখন কোনটা কঠিন চলে আসবে কেউ বলতে পারে না, ওকে। আচ্ছা দেখো, বাইরের কথা শেষ, এবার আমরা একটা অধ্যায়টা ঢুকি। তো আমাদের প্রথম যে টপিকটা, আচ্ছা তার আগে বলি আমরা এটা 2টা অথবা 3টা ক্লাস নিব, ঠিক আছে। 3টা ক্লাসের এই যে প্রথম একটা পার্ট থিওরি, এবং এর আরেকটা পরে যে আর 2টা টপিক থাকবে, 2টা 3টা টপিক থাকবে। তো পরের ক্লাসটাই ওই 3টা টপিক আলোচনা করবো, ওকে। তারপরে একটা সিকিউ ক্লাস নিব, যত রকমের সিকিউ গুলো আসে মোটামুটি 3টা সিকিউ দেখাই দিলে ইজি হয়ে যাবে চ্যাপ্টারটা, ওকে। আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, প্রথমে দেখতে পর্যায়বৃত্ত গতি, তাই না। আচ্ছা, এই পর্যায়বৃত্ত গতিটা কিন্তু আমরা যখন চ্যাপ্টার 2 পড়েছি সেখানে কিন্তু পর্যায়বৃত্ত গতি সম্পর্কে একটা ধারণা আমাদের ছিল মোটামুটি, তাই না। তো এইটা করতে গেলে কিন্তু এই পর্যাবৃত্ত গতিটা আমাদের একটু ধারণা থাকা, মানে আমরা একটু ক্লিয়ার করি। দেখো, তো সংজ্ঞাটা যদি একটু আমরা একটু খেয়াল করি, যে কোনো গতিশীল কণা যদি এর গতিপথের নির্দিষ্ট বিন্দুকে, আচ্ছা এখানে কিছু কিছু জিনিস একটু নোট করতে হবে। দেখো, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তবে সে গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা ফাইন, দেখো নর্মালি আমরা পর্যাবৃত্ত গতি যখন আঁকি আমরা কেমন কেমন আঁকি, এমন আঁকি না। ধরো এই একটা বিন্দু, ওকে। এখন এই বিন্দুটাকে ধরো তুমি এই পাশ থেকে ঘুরতেছো, এই যে এবারে ঘুরলে 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 এই যে একবার প্রদক্ষিণ করলে, সেম ভাবে আবার ঘুরে প্রদক্ষিণ করলে, তাই না।
এখন আমাদের কি বলছে দেখো, কোনো গতিশীল কণা যদি এই গতির সময় নির্দিষ্ট বিন্দুকে, ধরো এই সেই নির্দিষ্ট বিন্দুটা, ঠিক আছে, এখন এই নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে, এই যে আমি করতেছি নির্দিষ্ট দিক কিন্তু যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে করতেছে না, এই যে, আচ্ছা নির্দিষ্ট দিক দিয়ে নির্দিষ্ট সময় পর, ধরো এই সময় কাটা তাহলে তুমি 10 সেকেন্ড হইতে পারে, বা হলো এই টাইমটা কিন্তু ফিক্সড। ওকে, তুমি যতবারই ঘুরবা এই 10 সেকেন্ডই তোমার লাগবে, বা 5 যত যে টাইমটাই লাগুক সেই সেকেন্ডই লাগবে প্রতিবার ঘুরতেই। ওকে, যদি এমন হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, পর্যাবৃত্ত গতি বলতে পারি, তাই না? এখন আমরা পর্যাবৃত্ত গতি বলতে কিন্তু মেইনলি এই গোলটাকেই বুঝি, তাই না? এই যে বৃত্তর পথে যেটা ঘুরতেছে এটাকেই বুঝি, তাই না? এখন তোমাকে যদি আমি এটা শিখাই, দেখো ধরো এইখানে একটা বিন্দু আছে, এবার আমরা এই যে এইভাবে তো ঘুরতেছি। ওকে, এই যে এইভাবে, এটা কি পর্যাবৃত্ত গতি বলা যায় বলো তো? মানে এই যে ঘূর্ণনটা, এটা কি আমরা কখনো পর্যাবৃত্ত গতি বলতে পারি? এইখানটায় আমাদের একটা কনফিউশন তৈরি হয় যে আমরা শুধু বুঝে আসছি যে যখন গতি অধ্যায় পড়ছি এটাকে মোটামুটি আমরা পর্যাবৃত্ত গতি পড়ে আসছি, তাই না? এখন দেখো আমাদের শর্ত কি ছিল, ভালো করে দেখো, এটাকে পর্যাবৃত্ত বলা যায় কিনা আমরা সেটা একটু বের করি। দেখো নির্দিষ্ট বিন্দুকে, আমাদের কিন্তু এই পুরো সংজ্ঞায় এই তিনটা জিনিস, একটা দুইটা এই তিনটা জিনিস কিন্তু মাস্ট। তোমাদের সংখ্যা যদি এই তিনটার মানে সংজ্ঞা যখন লিখবা, সাপোজ পর্যাবৃত্ত গতির ক নাম্বার আসতে পারে, তো সেইখানে যদি এই তিনটা না থাকে তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না, ঠিক আছে? তখন সংখ্যাটা ভুল, ধরো তুমি এই নির্দিষ্ট দিকে দিলে না, তোমার কিন্তু এটা ভুল চলে আসবে। ওকে, তো এই তিনটা পয়েন্টে ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। আচ্ছা দেখো, আমাদের একটা নির্দিষ্ট বিন্দুকে, ধরো একটা নির্দিষ্ট বিন্দুকে এখন নির্দিষ্ট দিক দিয়ে এই ধরো এই পাশে আমরা ঘুরবো, তাই না? আচ্ছা নির্দিষ্ট দিক দিয়ে পরপর নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে, আমি ধরলাম টাইম 10 সেকেন্ড লাগবে। ওকে, তবে সেটাকে আমরা পর্যায়িত গতি বলতে পারি। এখন দেখো তুমি একটা বিন্দুকে ঘুরতেছো, এই 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 পাশে ঘুরলে একবার, আবার সেম ভাবে এই 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 পাশে ঘুরলাম, তাই তো? এখন এই যে আমরা ঘুরতেছি, তাহলে এটা কি কি সেম দিক, মানে আমাদের মানতেছে কিনা আপনি খেয়াল করো তো, যে নির্দিষ্ট বিন্দুকে, ওকে নির্দিষ্ট বিন্দুকে পাইছি আমরা, যে নির্দিষ্ট দিক দিয়ে, এই যে নির্দিষ্ট দিক দিয়ে যাচ্ছে একই দিকে। আচ্ছা, এবং নির্দিষ্ট সময় পর পর এই টাইম গ্যাপটা 10 সেকেন্ড, ধরো ধরে নিলাম 10 সেকেন্ড, 5 সেকেন্ড হইতে পারে, 20 সেকেন্ডও হইতে পারে, আমরা জানি না। তো এই যে আমাদের কিন্তু যে তিনটা কথা ছিল সেটা কিন্তু মানতেছে, তাই না? তো এটাকেও কিন্তু আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। ওকে, আচ্ছা আর একটা কথা দেখো তো, আচ্ছা পর্যাবৃত্ত গতি গেল, এটা তো আমরা বুঝছি, এরপরে আমাদের যেটা লাগবে হচ্ছে স্পন্দন গতি কি জিনিস, দেখো তো। স্পন্দন গতিটা আসলে কি? স্পন্দন গতিটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝি, তাই না? আমাদের যে হার্টের যে কম্পাঙ্কটা হয়, যে উঠতেছে নামতেছে, তাই না? লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, যে সাউন্ডটা, এটাকে কিন্তু স্পন্দন বলে না, হৃদস্পন্দন। তো সেইভাবে স্পন্দন গতিটাও কিন্তু সেই একইভাবে হয়। ধরো এই স্পন্দন গতিটা কিন্তু কি এক প্রকারের পর্যায়বৃত্ত গতি। ওকে, মানে এটাই কিন্তু এই পর্যায়বৃত্ত গতির একটা ভ্যারিয়েন্ট। এই সেম ভাবে ধরো এই একটা বিন্দু থাকলো হার্টের, এখন একবার এই যে এদিকে আসতেছে, ধরো এই, আবার এরকম করে এই, মানে এটাকেও কিন্তু সেই এক প্রকার যে একই দিক থেকে বারবার যাচ্ছে, ঠিক আছে? তো এই স্পন্দন গতিটাকে আমি যদি আরেকটু ভাঙি তখন কি পাবো জানো? সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন, মানে সরল ছন্দিত স্পন্দন জিনিসটা কি বলো? এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, মানে এই অধ্যায়ের জন্য সরল ছন্দিত স্পন্দনটার থেকেই আমাদের একটা টাইপের সিকিউ আসে কিন্তু। ওকে, এই সরল ছন্দিত স্পন্দনটা আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো। আচ্ছা এই স্পন্দন গতি কিন্তু আমরা একটা উদাহরণ দিতে পারি, কেমন কি জানো? ধরো এই যে একটা সরল রৈখিক পথ, ঠিক আছে, আমরা কিন্তু বৃত্তাকার পথও পড়ে আসছি, এই পথটাও পড়ছি। এখন ধরো এইখানে একটা বিন্দু আছে, এইটা কি কখনো পর্যাবৃত্ত গতি বলা যাইতে পারে বলো তো? এটাকে কি কখনো আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারবো কি পারবো না? দেখো, ধরো এইখান থেকে তুমি একবার গেলে, ভালো কথা, গিয়ে আবার আসলে, এসে আবার গেলে, ভালো করে বোঝো আমাদের কথা কি ছিল, নির্দিষ্ট বিন্দুকে এই সে নির্দিষ্ট বিন্দু। ওকে, আচ্ছা নির্দিষ্ট দিক দিয়ে এই দিক দিয়ে আমরা প্রদক্ষিণ করবো, ঠিক আছে? আচ্ছা পরে নির্দিষ্ট সময় পর পর টাইমটা ধরো 10 সেকেন্ড। এখন কোশ্চেন হচ্ছে 10 সেকেন্ডটা এইটা আসলে কোন 10 সেকেন্ড, এখানে কিন্তু আমাদের মেইন কোশ্চেনটা। ধরো এই যে আমি একবার গেলাম, ঠিক আছে, যাওয়ার পরে আবার ফিরে আসলাম, আসছি না, এই আসলো আমার 10 সেকেন্ড লাগলো, ঠিক আছে, এইখানে লাগলো 10 সেকেন্ড। আমরা কিন্তু কখন এইটা কাউন্ট করবো না, এই যে একবার গেলাম তারপরে আবার চলে আসতেছি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাই এই যে গেলাম তারপরে তো আবার এইদিকে চলে আসতেছি, তাই না? তখন তো আমাদের দিক বিপরীত হয়ে গেল, তাই না? আমাদের বলছে নির্দিষ্ট দিকে, যে এই দিকে যাইতে হবে, কিন্তু আমরা যখন এই পাশটা আসছি, তখন কিন্তু নির্দিষ্ট মানে বিপরীত দিক হয়ে যাচ্ছে। তোমাদের এইখানটা ভুল একটা কোশ্চেন আসতে পারে। এখন দেখো আমি কখন কি বলছি যে আমরা কিন্তু এই ফিরে আসাটা কাউন্ট করবো না, আমরা গেছি, গিয়ে আবার আসছি মনে করো, এই যে আমাদের 10 সেকেন্ড লাগলো, এই আসতে আমরা কি একটা একবার স্পন্দন চিন্তা করলাম, ঠিক আছে, এই যে একবার স্পন্দন হলো, গেলাম গিয়ে আবার আসলাম, একটা স্পন্দন, আবার গেলাম আবার গিয়ে আসলাম,
তো আবার যখন যাচ্ছে তখন কি আবার একটা হচ্ছে না, নির্দিষ্ট দিকে যাচ্ছি, আচ্ছা গিয়ে আবার ফিরে আসছি, আসার পরে আবার গেলাম, তাহলে কি নির্দিষ্ট দিকে যাচ্ছে, এবং প্রতিবার যখন গিয়ে আসছে প্রতিবার কিন্তু আমাদের সেই 10 সেকেন্ড করেই লাগতেছে, তাই না? এবং নির্দিষ্টতা কিন্তু দিকটাও নির্দিষ্ট। তো এটাকে কিন্তু আসলে আমরা কি পর্যাবৃত্ত গতি বা বলতে পারি। ওকে, আচ্ছা গেল। এবার সেম ভাবে এর সাথে একটা জিনিস সুন্দর করে নোট লাগো, এই স্পন্দন গতিটা কিন্তু শুধুমাত্র এই যে সরলরৈখিক ক্ষেত্রেই হয়, ঠিক আছে? এটা কি স্পন্দন গতিটা শুধুমাত্র সরলরৈখিক। ওকে, এটা কিন্তু নোট রাখো যে সরলরৈখিক যে পর্যাবৃত্ত গতি সেটাকে স্পন্দন গতি বলে, ঠিক আছে? আচ্ছা সরল সন্ধিত স্পন্দনে যদি আমরা আসি, দেখো এটা কেমন, ধরো আচ্ছা ঘড়ির পেন্ডুলাম কি তোমরা কেউ চেনো বলো? পেন্ডুলাম জিনিসটা ওই যে আমাদের ঘড়িতে থাকে না অনেকের, এই যে অ্যালার্ম বাজে যেটার মাধ্যমে আর কি, এইটা ধরো এসে সেই অ্যালার্মটা যখন একবার বাজলো এইখানে আসলো, আর একবার বাজে এই যে এইভাবে আসলো, তো এটাকে কি বলে জানো? এটাকে কিন্তু পেন্ডুলাম বলে, এবং এটাকে একটা সেন্টার থাকে, এই যে এটা একটা বিন্দু থাকে, কেন্দ্রীয় বিন্দু আর কি, এই যে ফাইন। এখন এই পেন্ডুলামের ক্ষেত্রে আমরা যদি এখন সরল সন্ধিত স্পন্দন ব্যাখ্যা করতে চাই, তার আগে এটা মনে রাখবা, সরল সন্ধিত স্পন্দন জিনিসটা আসলে কি, কোনো গতিশীল বস্তু যাত্রা পথে একটা দিয়ে যেদিকে যাবে, ঠিক আছে, ধরো এই দিকে গেল, এবং আবার ফিরে আসার সময় তার বিপরীত দিকে ফিরে আসবে, ঠিক আছে, তাহলে সেটাকে হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি বলতে পারি আমরা। ক্লিয়ার? মানে যাবে যেদিকে, আসবে কি তার বিপরীত দিকে, ঠিক আছে? এখন সংজ্ঞাটা এক্সাক্ট সংজ্ঞাটা আমার আসলে লেখা নেই, এক্সাক্ট সংজ্ঞাটা বইতে পড়বো, ঠিক আছে, বইতে পড়বো, বা আমি হচ্ছে এর যে সংজ্ঞাটা মানে প্রত্যেকটা সংজ্ঞা আমি একটা নোট করবো, পিডিএফ করে আমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বা তুমি যে বই পড়ো না কেন বইতে এই যেটা দেওয়া আছে সুন্দর করে, তাহলে দেখো আমি কি বলছি, যেদিকে যাবে এবং ফেরার পথে তার বিপরীত দিকে ফিরবে। দেখো ধরো প্রথমে এইদিকে গেল, ফাইন, এবার যখন এখান থেকে ফিরতেছে এখানে যাই কিন্তু থেমে গেছে পেন্ডুলামটা, তাই না? এখানে কিন্তু কি তার বেগ শূন্য না, ধরো একটা নির্দিষ্ট বেগে গেল, যাওয়ার পরে এখানে থেমে গেছে না? তাহলে এখানে তার বেগ শূন্য। আবার যখন ফিরতেছে একটা কি বিপরীত দিকে ফিরতেছে না, দেখো যাওয়ার সময় গেছিল কিন্তু এই দিকে, ফিরতেছে আবার এইদিকে, তাই না? এখানে তার একটা বেগ আছে, আবার যাচ্ছে এই যে এদিকে যাচ্ছে, আবার যখন উপরে উঠছে এখানে কি তার বেগ শূন্য না? আবার যখন ফিরতেছে এদিকে না, তাহলে দেখো একদিকে যাচ্ছিল আবার ফিরতেছে বিপরীত দিকে, তাই না? একই পথে, পথটা কিন্তু একই, যে একই পথে গেছিল আবার একই পথে ফিরতেছে এবং দিকটা বিপরীত, তাহলে সেটাকে আমরা কি সরলসন্ধিত স্পন্দন গতি বলতে পারি। এবং টাইম গ্যাপটাও কিন্তু সেম, টাইম গ্যাপটা যদি এখানে 1 সেকেন্ড লাগে এখানে কিন্তু 1 সেকেন্ড লাগতেছে, এখানে যদি 2 সেকেন্ড লাগে এখানেও 2 সেকেন্ড লাগতেছে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি আমরা কি সরলসন্ধিত স্পন্দন বলতে পারি। এখন এখান থেকে আমরা একটা সূত্র আসতে পারি, সেটা কি জানো? টি ইজ ইকুয়াল টু 2 পাই, ওকে, রুট ওভার এল বাই জি, এস আমাদের সূত্রটা। এখন এই টিটাকে কি বলে বলো? টিটাকে বলা হচ্ছে দোলনকাল, টিটাকে বলা হচ্ছে কি দোলনকাল। আচ্ছা, এবং এই যে এল, এটাকে বলা হচ্ছে কার্যকর বা কার্যকরী, দৈর্ঘ্যটা কি লিখলাম, কার্যকরী দৈর্ঘ্য, ওকে। এবং জিটা তো তোমরা জানো গ্র্যাভিটি 9.8, জির মতো আমাদের জানা। আচ্ছা, এখন দেখো এই এলটা আসলে কি কার্যকরী দৈর্ঘ্য কতটুকু, দেখো এল সমান সমান আমরা বলতে পারি কি জানো, একটু সাইডে লিখি, এল সমান সমান এল প্লাস আর, ওকে। এখন এটা কি, এই যে পেন্ডুলাম এইখান থেকে এই পর্যন্ত ছিল না, এই যে এখান থেকে এতটুকু, ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো ভালো করে দেখো, এখান থেকে এই যে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে এল, ঠিক আছে। এবং এই যে ভিতরে ধরো এই যেটা বব, এটা কি বলে জানো? এটাকে এই যে গোলটা, এই গোলটাকে বলা হচ্ছে বব, ঠিক আছে। ভুল লিখলাম নাকি বব বানান? যাই হোক বুঝে নাও, এই যে বিওবি বব বলে। এখন দেখো এই যে ববের এখান থেকে এই যে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে আর, ঠিক আছে। এখন এই আর প্লাস এল, এই যে দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে কি এই যে ক্যাপিটাল এল বা কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখানে ধরো এটা যদি এল সমান সমান তোমার 5 মিটার হয় সাপোজ, ছোট হয়ে যাচ্ছে তাই না, তো আমি এখানে লিখি এল সমান সমান 5 মিটার, এবং এই যে আর, আর সমান সমান ধরো 2 মিটার হলো সাপোজ, ধরো, তাহলে কি এই যে ক্যাপিটাল এল সমান সমান কত হবে, 5 + 2 সমান সমান 7 মিটার, বুঝা গেছে? আচ্ছা, কার্যকরী দৈর্ঘ্যটা আমরা বুঝছি এবং জি, এবং পায়ের মানটা তোমরা জানো, পায়ের মান কত, 3.1416,
ঠিক আছে, এটা হচ্ছে পায়ের ম্যান। তো এই সূত্রটা কিন্তু সুন্দর করে একটু নোট করে নাও, কারণ আমাদের ম্যাথ করার সময় এটা লাগবে কাজে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু আরেকটা দিকে যাই, স্প্রিং এর দিকে যাব। দেখো সেটা কেমন, ধরো এই একটা স্প্রিং আছে, ঠিক আছে, এটা কি একলাম একটা স্প্রিং, ঠিক আছে, স্প্রিংটা এই যে কোনো একটা কিছুতে ঝোলানো আছে বা বাঁধা আছে। এখন স্প্রিংটা ধরো এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এখন তুমি কি করলে জানো, স্প্রিং থেকে টানলে, টানে এতটুকু লম্বা করলে, ঠিক আছে, ধরো এখানে ছিল, তুমি পরে টানিছো, টেনে এটা করছো। এখন টানার পরে এই যে যার যে দূরত্ব তুমি সেখান থেকে এক্স মিটার এইদিকে একটা দৈর্ঘ্য তুমি লম্বা করছো, তাই তাই না, যতটুকু টাইনে লম্বা করছো এইখান থেকে এতটুকু, ধরো এক্স মিটার ধরছি আমরা, ঠিক আছে, এক্স মিটার, ফাইন। এখন এই স্প্রিংটা তুমি যখন টেনে ধরলাম, ধরার পরে কি হবে, তুমি যদি ছেড়ে দাও এটা কি আবার ফিরে যাবে না, তাহলে যখন ফিরে কি আবার এই পজিশনে চলে আসবে না এখান থেকে, তখন এই যে আবার এমন হয়ে যাবে না, তাই তো। এখন দেখো এই জায়গাটায় কিন্তু এটা কখনো এই সমান সমানে আসবে না, আসার পরে কিন্তু এইটা আবার এই যে এমন একটা পজিশনে চলে আসবে, এটা আলাদা ব্যাপার। এটা কিন্তু এই যে থিওরিটা এখান থেকে যে এখানে আসলো, এটা কিন্তু তোমাদের এইচএসসি থিওরি, এটা আমরা এখন আলোচনা করবো না। এটা এই যে বিন্দুটা না, এটা কিন্তু সাম্যাবস্থা বলে, যে স্ক্রিন মানে স্প্রিংটা যতটুকু ছিল তুমি টেনে এতটুকু লম্বা করছো, এবং তুমি যখন টেনে ছেড়ে দিছো, এখন স্প্রিং এর নিজস্ব একটা বল আছে, সে আরো টেনে এটাকে আরো ভিতরে ঢুকে নিয়ে আসছে। এটা আলাদা ব্যাপার, এটা এখন ব্যাখ্যা করবো না, এটা তোমাদের এইচএসসির একটা টপিক, এটা এইচএসসির মধ্যে থাক, ঠিক আছে, এইচএসসি যখন পর্যায়বৃত্ত গতি পড়বা তখন এই টপিকটা খুব সুন্দর করে বোঝানো হবে, বাট এটা আমাদের আপাতত লাগবে না, এটা আপাতত ক্রস। ওকে, এখন দেখো তুমি যে এক্সট্রা লম্বা করছিলা তাকে একটা নির্দিষ্ট বল দিছো না, আচ্ছা দেওয়ার পরে এই তালি বলটা কত, এফ সমান সমান আমরা কি জানি কে এক্স, এই কেটা কি জানো, কে কে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। ওকে, এখন দেখো তুমি যখন টানছো এটা কিন্তু তোমার বল ছিল, এখন তুমি টান্নার পরে কি স্প্রিংটা নিজের দিকে একটা বল ছিল না, এই স্প্রিংটা নিজের দিকে টানতেছিল না তাকে, এখন সেটা কি জানি তুমি যখন ছেড়ে দিতে, এখন তো তুমি টানা শেষ, তো তুমি ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে এটা কি এইদিকে চলে আসবে না আবার, তখন এই যে এক্সটা তখন সেটাকে ঋণাত্মক হবে না, কারণ তুমি এই দিকটাই ধরছিলে পজিটিভ, তাই না, তো তার বিরুদ্ধে বিপরীত দিকে চলে গেল, তাহলে কি এক্সট্রা এবার মাইনাস হয়ে যাবে। এখন এই বলটা কার বল পাচ্ছি, এটা কি স্প্রিং এর প্রযুক্ত বল না, মানে স্প্রিং তোমার যে বলটা প্রয়োগ করে আবার তোমার হাতে থেকে সরে আসলো, তাই না, এই বলটা কিন্তু টোটালি স্প্রিং এর বল। স্প্রিং এর বল যখন আমরা বের করবো তখন এফটাকে আমরা কি লিখতে পারি, কে মাইনাস এক্স না, স্প্রিং এর বলটা, তাহলে এফ সমান সমান মাইনাস কে এক্স, এটা কিন্তু আমাদের সূত্রটা, ঠিক আছে, স্প্রিং এর বল বের করার সূত্রটা এফ সমান সমান মাইনাস কে এক্স, এখানে কে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এই কে এর মানটা কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, স্প্রিং এর টপিকটা মোটামুটি আমাদের ক্লিয়ার, তাই তো। ওকে, এরপরের টপিকটা আমরা একটু যাই, সেটা হচ্ছে কোন পেজে ছিল, এই পেজে ছিল। আচ্ছা, এবার আমরা দেখবো কি তরঙ্গের প্রকারভেদ। ওকে, দেখো তরঙ্গের প্রকারভেদ বলতে কি, তরঙ্গ অ্যাকচুয়ালি দুই প্রকার, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই জিনিসটা কেমন দেখো, আমি একটু তরঙ্গ আঁকাই। আচ্ছা, তরঙ্গ জিনিসটা কি আমরা বুঝি, অ্যাকচুয়ালি তরঙ্গ জিনিসটা কি বলো তো, তোমাকে একটু তরঙ্গ জিনিসটা আমি একটু চেনানোর চেষ্টা করি। দেখো আমরা যখন ওই যে পুকুরে ইট মারি না, ইট মারার পরে কি একটা ঢেউ হয় না এমন, এই যে তো তুমি একটা পুকুরে ইট মারলা বা যাই কিছু মারলা, মারার পরে কি একটা ঢেউ হয় না, এই যে ঢেউটা এটাকে কিন্তু আসলে তরঙ্গ বলে। ওকে, আবার অনেক সময় দেখো আমরা যে কিছু দড়ি আছে না, দড়ি মানে টান টান করে বেঁধে রাখা যে দড়ি, দড়িটা যদি তুমি একটু নাড়া দাও, ঠিক আছে, নাড়া দিলে কি এভাবে কাঁপতে থাকে না, ওইটা কিন্তু কি একটা কম্পন, ঠিক আছে। আবার যারা গ্রামে থাকো তারা খেয়াল করবে ধান ক্ষেত, ঠিক আছে, অ্যাকচুয়ালি ধান ক্ষেতের ক্ষেত্রে যখন আহ, বাতাস হয়, যখন একটু জোরে বাতাস হলে ধান ক্ষেতটা কি এভাবে কিন্তু সেম ভাবে ধান ক্ষেত নড়ে, তাই না, ওটাকেও কিন্তু তরঙ্গ বলতে পারি আমরা, ঠিক আছে। এখন এই তরঙ্গ কিন্তু কত প্রকার, তরঙ্গ অ্যাকচুয়ালি দুই প্রকার। তরঙ্গের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, অ্যাকচুয়াল সংজ্ঞাটা একটু বড়, ঠিক আছে, এটা বই টু বই ভ্যারি করে, বাট আমি ওইভাবে তরঙ্গটা লেখা নাই, ঠিক আছে, সংজ্ঞাটা আমি গ্রুপে সুন্দর করে তরঙ্গটার যে অ্যাকচুয়াল সংজ্ঞাটা আমি ছোট করে সুন্দর করে লিখে দেবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তরঙ্গ কত প্রকার, তরঙ্গ হচ্ছে দুই প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কেমন দেখো, এই যে আমি যদি একটা তরঙ্গ আঁকাই, ধরো এই দিকে তার গতিপথ তরঙ্গ এদিকে যাচ্ছে, ঠিক আছে, গতিপথ মানে তরঙ্গ এদিকে যাচ্ছে। আচ্ছা, এই একটা আঁকলাম, ভালো কথা, এই একটা স্থানে তরঙ্গ আঁকছি। এখন দেখো এই যে তরঙ্গের দিকটা কোন দিকে, এদিকে যাচ্ছে না, তরঙ্গটা যাচ্ছে কিন্তু এইদিকে, তাই না। আবার
এই যে তরঙ্গ একবার এদিকে উঠলো না, এখানে দেখো প্রতিটা তরঙ্গে কিন্তু একটা কণা আছে, এই যে এইখানে একটা কণা আছে, এইখানে একটা কণা, প্রতিটা বিন্দু 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 যাচ্ছে না, এটা কিন্তু একটা কণা বলে তরঙ্গ, ঠিক আছে? তো এই তরঙ্গ কণাটা দেখো একবার কিন্তু এখান থেকে উপরে উঠছে না, এখন দেখো এই দিকটা কিন্তু আলাদা না, দেখো এইখানে যখন ছিল, ধরো তুমি এখানে একটা কণা ছিল, চিন্তা করো, এই কণাটা কি উপরে এইদিকে চলে গেছে না, উপরের দিকে চলে গেছে না, আবার যাচ্ছে গতিপথ কিন্তু এইদিকে, তাই না? তাহলে ব্যাপারটা এমন হলো না যে এর যে তরঙ্গের তরঙ্গের গতিপথ এইদিকে, তরঙ্গটা যাচ্ছে এইদিকে, এর কণাটা একবার এদিকে যাচ্ছে, তাই না? আবার দেখো যখন এই যে নিচেই নামতেছে তখন নিচের দিকে আসতেছে না, তখন আবার নিচে নামতেছে। এখন এই কোণটা কত, 90 ডিগ্রি না? এই দুটোই সরল রেখা, এই মাঝখানটা কি অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা, এই যে সমকোণে যাচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি কি বলবো আমরা, অনুপ্রস্থ তরঙ্গ। যখন তরঙ্গটা এই যে এইভাবে তরঙ্গর দিকটা একদিকে এবং অণুগুলোর কম্পন হচ্ছে তার সমকোণে কম্পাঙ্ক হয়, কম্পন হয়, ঠিক আছে? অণুগুলোর যে কম্পন হচ্ছে সেটা সমকোণে, বোঝা গেছে? তরঙ্গের দিকের সাথে এই যে তরঙ্গ দিক, তরঙ্গ দিকের সাথে সমকোণে, সমকোণে কম্পন হয়, ঠিক আছে? তখন সেটাকে হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ বলে, ঠিক আছে? আচ্ছা, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গটা যদি আমরা একটু আঁকানোর চেষ্টা করি, দেখো। আচ্ছা, এইটা একটু খেয়াল করো তোমরা, দেখো তো এই যে এই জায়গাটুকু একটু কি গাঢ় মনে হচ্ছে না? এই যে এতটুকু একটু গাঢ়, আবার এইখানটা একটু ফাঁকা, তাই না? আবার দেখো এইখানটা ফাঁকা, আবার এটুকু একটু গাঢ়, আবার এটুকু ফাঁকা। আচ্ছা, এইটাকেও কিন্তু একটা তরঙ্গ বলা যায়, ঠিক আছে? এখানে যেমন ঢেউ খাচ্ছিল না, এখানে যখন একটু ক্লোজ হচ্ছে, আবার এই যে এখানটা যখন ক্লোজ হয়েছে, আবার এখানটায় ফাঁকা হয়েছে না, তো এটাকেও কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটা তরঙ্গ বলতে পারি। এবং তরঙ্গের দিকটা কোন দিকে দেখো, এদিকে আগাচ্ছে না, তাই তো? এবার তুমি দেখো এই কম্পনটা যখন হচ্ছে, এই কম্পনটা কি কিন্তু কখনো এইদিকে হচ্ছে কি, কখনো দেখো ভালো করে খেয়াল করো তো, এই যে যাচ্ছে সম্পূর্ণটা, এই যে এখানে ফাঁকা ছিল, এখানে ক্লোজ হয়েছে, এই দিকটাও কিন্তু কি এইদিকে যাচ্ছে, তাই না? ভালো করে তুমি খেয়াল করো, এই ধরো একটা অণু, তুমি চিন্তা করো এখানে একটা অণু আছে, এখন এই অণুটা কিন্তু কই কখনো এদিকে যাচ্ছে না, কিন্তু এই কিন্তু এই বরাবর এই বরাবর এই বরাবর যাচ্ছে, ফাইন। আবার সেম টাইম এই যে তরঙ্গের দিকটা ছিল কি এইদিকে না, দুটো কি এইভাবে যাচ্ছে না, এইদিকে, কিন্তু ধরো তরঙ্গের দিক, এটা হচ্ছে তরঙ্গের দিক, ঠিক আছে? এবং এই যে অণুগুলো, ধরো এখানে একটা অণু ছিল, এই অণুটাও কিন্তু এইদিকে যাচ্ছে, অর্থাৎ এটা সমান্তরালে যাচ্ছে না? তো এই যে যদি সমান্তরালে থাকে, ঠিক আছে, যদি তরঙ্গের দিক এবং অণুগুলোর কম্পনের দিক সমান্তরালে থাকে, তবে সেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। ওকে, বুঝছি। আচ্ছা, এটা যখন বুঝছি, এখন আমাদের কিছু জিনিস চেনা লাগবে যে তরঙ্গের, আমরা একটা পরিচিতি লিখি, ঠিক আছে? তরঙ্গের পরিচিতি আমরা একটা দেখি এবার। আমরা যদি একটু সুন্দর মতো একটা তরঙ্গ আঁকাই, তরঙ্গটা ছোট হয়ে গেল যদিও। আচ্ছা, ধরো এই একটা তরঙ্গ, ঠিক আছে? এবং দিকটা কোন থেকে, এদিকে। তুমি তরঙ্গের কিছু নির্দিষ্ট দিক আছে আমাদের, সেটা কি দেখো, একটু লিখি। এটা হচ্ছে কি কম্পাঙ্ক, ওকে? এই কম্পাঙ্ককে প্রকাশ করা হচ্ছে এফ দিয়ে, দশা। এরপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ল্যামডা দিয়ে, কেমন, এই, ওকে, এই একটা টান, এটাকে কি বলে, ল্যামডা বলে, ঠিক আছে? তরঙ্গ বেগটা তো তোমরা জানো যে তরঙ্গটা কত স্পিডে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। দেখো এখন এইটা যদি আমরা চিন্তা করি, দেখো এই যে একটা বিন্দু আছে না, আগে আমাকে এই দশাটা চিনি, যে দশাটা আসলে কাকে বলে, সমদশা কি জিনিসটা কি, দেখো এই যে সমদশার ক্ষেত্রে এই যে একটা বিন্দু, তারপরে কি দেখো তরঙ্গটা উপরে উঠছে, ওটা আবার নিচে নামছে, ওকে, নামার পরে এই যে আবার উঠছে। এখন এই একটা বিন্দু, এবং তুমি যদি এই একটা বিন্দু চিন্তা করো, তাহলে একবার উঠলো আর একবার নামলো, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা বিন্দু আছে না, একদম সর্বোচ্চ শীর্ষ, এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে? ভালো করে লিখে দিই, এটাকে বলে শীর্ষবিন্দু, বলে তরঙ্গ শীর্ষ বলে, দুইটা জিনিস বলে, হয়তো শীর্ষবিন্দু বলবে, ঠিক আছে, অথবা তরঙ্গ শীর্ষ বলতে পারো, তরঙ্গ
একটু গায়ে গায়ে গেলো, বুঝে না, তরঙ্গ শীর্ষ। এবং এই যে নিচের দিকে যে বিন্দুটা, ঠিক আছে, এটাকে আমরা তরঙ্গ পাত বলতে পারি। পাত মানে নিচে, ঠিক আছে, তরঙ্গ পাত। ওকে। আচ্ছা, এবার দেখো এই যে একবার উঠছে, ওঠার পরে আবার নেমে এই যে আবার উঠছে, এই যে সম্পূর্ণ যে ব্যাপারটা, ঠিক আছে, এইটাকে কিন্তু একটা সমদশা বলতে পারে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা বিন্দু, ধরো এই সরল রেখা বরাবর যতগুলো বিন্দু আছে, এই একটা বিন্দু আছে না, এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে, এই প্রত্যেকটা বিন্দুকে কি আমরা সমদশা বিন্দু বলতে পারি, ঠিক আছে। আবার তুমি যদি এই বিন্দুর কথা চিন্তা করো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তো এই বিন্দু কটা কি এই যে এই বরাবর আছে না, তো এই প্রত্যেকটা বিন্দুকে আমরা সমদশা বিন্দু বলতে পারি। সেম টাইম ধরো এইখানে একটা বিন্দু আছে, ফাইন, এখন এই একটা বিন্দু আছে, আবার ধরো এখানে একটা বিন্দু আছে, ওকে, আবার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুগুলোকে কি আমরা সমদশা বিন্দু বলতে পারি, ঠিক আছে। সমদশা বিন্দু এখন চিনছি বা দশা আমরা চিনছি। এরপরে কম্পাঙ্কটা যাবো, যাওয়ার আগে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমরা চিন্তা করি, এই যে একবার উঠছে, উঠে নামার পরে আবার উঠছে, এই যে টোটাল যা অর্থাৎ দুইটা আহ, সমদশা বিন্দু, ঠিক আছে, একটা এবং এই একটা, দুইটা সমদশা বিন্দুর। আচ্ছা আমি কি এইখানে সমদশা বলছিলাম এই যে এই বিন্দুটাকে? আচ্ছা আমি যদি বলতে তোমার কিন্তু ভুল বলছি, সরি। এই যে একবার এইটাকে এবং এইটাকে, এই দুইটা বিন্দুকে অ্যাকচুয়ালি সমদশা বিন্দু বলে। দাঁড়াও, এই কালারটা দিয়ে দেখো, এই যে এইটা, এইটা, এটা কিন্তু সমদশা বিন্দু বলবে, ঠিক আছে। আবার দেখো এখানে নামতিছে, আবার এখানে নামতিছে, তাহলে এটাকে আমরা সমদশা বিন্দু বলতে পারি, ঠিক আছে। আবার এই বিন্দু তুমি চিন্তা করো, এই যে এখানে উপরে উঠছিল নামতিছে, আবার এখানে উপরে উঠছিল নামছিল, নামতিছে, তাই না? তো এই দুটো বিন্দুকে কি আমরা সমদশা বিন্দু বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই দুইটা সমদশা বিন্দুর যে দূরত্বটা, ধরো এখান থেকে এই পর্যন্ত এই যে একটা দূরত্ব না, এটাকে অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা বলে, ঠিক আছে, এই যে এটাকে ল্যাম্ডা বলে। ক্লিয়ার? এখন তোমাকে যদি আমি এইটা বলি, ধরো এই যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা, এটাকে কি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যাম্ডা বলা যায়? অবশ্যই চাই। আমি কি বলছি, দুইটা দশার বিন্দু মানে দুইটা দশার মধ্যে যে দূরত্বটা সেটাকে বলা যায়। আবার সেম ভাবে ধরো এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, এই যে দূরত্বটা, এটাকে কিন্তু আমরা ল্যাম্ডা বলতে পারি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। অর্থাৎ কি টোটাল। এবার এই যে একবার উঠলো, নেমে উঠলো, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই টোটালটাকে কি আমরা জানো কম্পন বলতে পারি। একটা কম্পন, তাহলে দেখো তুমি বলো তো এখানে কয়টা কম্পন আছে। এই উঠছে, এই একটা কম্পন, আবার এই উঠছে, উঠার পরে এই যে আবার না উঠছে, ঠিক আছে, এই যে নামলো, নামার পরে আবার উঠলো, এটাকে আরেকটা কম্পন বলতে পারি। সেম ভাবে এই যে এখান থেকে উঠছে, এই এখান থেকে এতটুকু, এখান থেকে আমরা কি একটা কম্পন বলতে পারি। এখানে টোটাল এখানে কিন্তু কম্পন আছে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা কম্পন আছে। এখন তোমাকে যদি আমি বলি যে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্য কত, এবং এতটুকু বলো যে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান ধরো 2 মিটার, ফাইন, তাহলে এই পর্যন্ত দূরত্ব কত বলো, তুমি কি বলতে পারবে সেটা? এখন দেখো আমার এখানে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা পাইছি, দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ল্যামডা পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত আরেকটা ল্যামডা পাচ্ছি, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা ল্যামডা পাচ্ছি, তাহলে ল্যামডা পাচ্ছে তিনটা। তাহলে একটা যদি দুই করে হয়, একটা 2 মিটার করে, টোটাল পাচ্ছি আমরা তিনটা, তাই তো? তিন দুগুণি 6 মিটার, এই যে টোটালটা, বোঝা গেছে? আচ্ছা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার। আগে থাকলো কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটা যদি বের করতে চাই আমাদের একটা জিনিস দেখতে হবে। আর একটা কথা বলি, দেখো এই যে স্পন্দন জিনিসটা বলছিলাম না, এই যে এখান থেকে ওঠার পরে যে নামলো এই টোটালটা, এটা কিন্তু একটা স্পন্দনও বলা যায়, ঠিক আছে। এটাকে যেমন একটা কম্পন বলেছি, এটাকে একটা চাইলে একটা স্পন্দনও বলতে পারি, এতটুকুকে, ঠিক আছে। আচ্ছা, এটা যখন যাবো তরঙ্গ সম্পর্কে আমরা পরে দেখো, এইখানটাই করি, ফাঁকা থাক। এখানে আমরা এখন এফ বের করব। তাহলে ধরো এই যে এটা একটু আঁকাই আমরা, তাহলে সুবিধা হবে, নাহলে বারবার উল্টানো একটা ঝামেলা। ধরো এই একটা তরঙ্গ তো আঁকলাম আমরা। এখন এখানে এই যে এতটুকু কি ছিল, এতটুকু ছিল কি ল্যামডা, তাই তো? এতটুকু আমাদের ল্যামডার মান ছিল। এখন ধরো টি সেকেন্ডে, সময় জানি না আমরা, ঠিক আছে, ধরো টি টি সেকেন্ডে স্পন্দন সংখ্যা, অর্থাৎ কি কি বুঝলাম এটা যে স্পন্দন সংখ্যা ধরো একটি,
ভালো করে বুঝো কি লিখলাম। ধরো এই যে একবার হলো এ একটা স্পন্দন, এ একবার হলো এ একটা স্পন্দন, ধরো দুইটা স্পন্দন কিন্তু এখানে, তাই না? দুইটা স্পন্দনে ধরো সময় লাগলো 1 সেকেন্ড, ধরো 1 সেকেন্ডে দুইবার হয়েছে। এই 1 সেকেন্ডে লিখি, ধরো প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। এই কম্পাঙ্ক বা F, কম্পাঙ্ক বলে। ধর টি সেকেন্ডে যদি স্পন্দন সংখ্যা হয় একটি, তাহলে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে স্পন্দন সংখ্যা হবে কত? 1/t না? এখন এই টিটা হতে পারে অনেক, 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে। ধরো কি টি সেকেন্ডে, বা ধরো এখানে আমি 10 লিখলাম। আচ্ছা আমি একটা ম্যাথই করি, ধরো 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে স্পন্দন সংখ্যা ধরো 40, 40টি হচ্ছে 10 সেকেন্ডে স্পন্দন। তাহলে এর কম্পাঙ্ক কত? আমরা এফ সমান সমান কি পাইছি? এই যে টোটাল জিনিসটা না, এটাকে আমরা এফ বলতে পারি। কারণ কি দেখো কি বলছিলাম, প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে না? প্রতি সেকেন্ডে স্পন্দন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। তাহলে প্রতি সেকেন্ড মানে কি যে 1 সেকেন্ড, তাহলে কি 1 সেকেন্ডের স্পন্দন সংখ্যা এটা, এটাকে কি আমরা কম্পাঙ্ক বলেছিলাম না? তাহলে এফ সমান সমান 1/t, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? এখন টিটা কি সময়। এখন দেখো 10 সেকেন্ডে যদি 40টি স্পন্দন হয়, তাহলে 1 সেকেন্ডে স্পন্দন কত? কত সে বলো? 40/10 না? তাহলে কত? 4। এটা কিন্তু তার কম্পাঙ্ক বলে, ঠিক আছে? এই কম্পাঙ্কটাকে প্রকাশ করা হয় কি জানো? হার্টজ দিয়ে, এই যে এইচ জেড বা হার্টজ। ওকে, এইচ জেড দিয়ে যে কম্পাঙ্কটা এফ প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এটাকে কি তার এফ, এফ সমান সমান 4 এইচ জেড বা 4 হার্টজ। বোঝা গেছে? অর্থাৎ কি প্রতি সেকেন্ডে এইখানে 4টি করে কম্পন হচ্ছে। বুঝতে পারছি আমি? আচ্ছা এটা গেল। এবার আমরা কিছু যাই। আচ্ছা এখান থেকে একটা সংজ্ঞা যেটা জানা যায় না, আমরা একটা সূত্র জানি কিন্তু, কিছু কি জানো? বেগ। এটা একটু সুন্দর করে নোট রাখো। ভি সমান সমান এফ ল্যামডা। এই ল্যামডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য না? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা তাহলে এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এটাকে কি বলে? কম্পাঙ্ক। প্রশ্ন করা, তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে ভি সমান সমান এফ ল্যামডা, ঠিক আছে? অর্থাৎ কি বেগ সমান সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ দেখো এই যে একটা তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে? এখন এইটা ঠিক কত স্পিডে যাচ্ছে, যদি আমরা এটা এখন স্পিডটা বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের ভি লাগবে, ঠিক আছে? এখানকার ভিটা আমাদের বের করতে হবে। প্রশ্ন চাইছে যে তরঙ্গের বেগ কত, বা প্রতি 10 সেকেন্ডে বেগ কত, এমন একটা ধরো তোমার বেগ বের করতে বলছে। তো এখানে তোমার কি সূত্র কিন্তু এফ লাগবে এবং ল্যামডা লাগবে, এই দুটো জিনিস প্রয়োজন তোমার, ঠিক আছে? এখন দেখো ভি সমান সমান এফ ল্যামডা, এখন এফ সমান সমান কি পাইছি? 1/t পাইছি না? তাহলে ভি সমান সমান কি, এফ এর জায়গায় 1/t লিখতে পারি ইন্টু ল্যামডা। তাহলে এটাকে কি লেখা যায়? ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই টি। এটাকেও কিন্তু একটা সূত্র বলা যায়, ঠিক আছে? এটা একটু মার্ক করে রাখি। এই যে সূত্রটা না, তোমার এই অধ্যায় সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এইটা, ভি সমান সমান এফ ল্যামডা। তুমি যতগুলো ম্যাথ করতে যাবা দেখবা এটাই লাগবে। হয় তোমাকে এফ বের করতে বলবে, তো তুমি যদি এখন এফ বেরতে বলো, তুমি এফ বের করতে পারবা না। এফ সমান সমান তোমার কি, দেখো এফ এখানে গুণ অবস্থায় ছিল না ল্যামডাটা, তুমি যখন এফ বের করবা তাহলে কি ভি বাই ল্যামডা, অর্থাৎ কি এটা গুণ অবস্থায় ছিল ল্যামডা, এই পাশে কি ভাগ হয়ে যাচ্ছে। সেম ভাবে তোমাকে যদি এখন আমি ল্যামডা বের করতে বলি, সূত্র থেকে তুমি পারবা না। ল্যামডা সমান সমান কি, ভি বাই এফ। বুঝা গেছে? আচ্ছা এখন এই সেম সূত্রকে তোমাকে টি বের করতে হবে, টি বের করতে পারবা না। দেখো টি সমান সমান কি ছিল, ভি সমান সমান ল্যামডা বাই টি। টি সমান সমান কি হবে? এখানে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে ধরো আচ্ছা এটা ভেঙে করি, এখান থেকে ধরো ভিটি, এই যে টি 1, তাহলে এটা আর গুণ করলাম, এটা সমান সমান কথা কি ল্যামডা। আমাদের লাগবে কি টির মান, তাহলে টি সমান সমান ল্যামডা বাই ভি। ওকে, আচ্ছা এটাকে উত্তর নাম লিখে দিচ্ছি, এটা ল্যামডা লয়জফলা আকার ল্যামডা। ওকে বুঝা গেছে? ভি সমান সমান এফ ল্যামডা। তো এইটা লাগবে, ইম্পর্টেন্স হবে, এবং এইগুলো একটু সুন্দর করে লিখে রাখো তোমরা। এই যে ভি সমান সমান ল্যামডা বাই টি, যেহেতু কাটাকাটি করছি বক্স করে দিই। এবং এইটা কিন্তু সব কয়টা এক একটা, মানে এইটা মুখস্থ করতে হবে না, এইগুলো মুখস্থ করতে হবে, তুমি এইটা মুখস্থ করলে এখান থেকে বের করে নিবা, ঠিক আছে? গেল, ল্যামডার কাজ মোটামুটি শেষ আমাদের। আচ্ছা এরপরে কি আর কিছু পড়ানো যায়? আমাদের আজকে টপিকগুলো কিন্তু মোটামুটি শেষ। এইখানে যে আমি একটা জিনিস রাখছিলাম না,
তরঙ্গের সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে করে ফেলেছি, যে ভি সমান এফ ল্যামডা থেকে যেভাবে বের করতে হয়। ওকে, আচ্ছা তাহলে এখানে একটা জিনিস কিছু করি আমরা, টাইটেলটা থাক। আচ্ছা এখানে যে জিনিসটা শব্দের বেগ বের করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। দেখো যখন শব্দের বেগ বের করবা তখন কিন্তু ধরো তোমাদের দুইটা তরঙ্গ দিল, ঠিক আছে, এই দুইটা তরঙ্গের ক্ষেত্রে তোমাদের বেগের পার্থক্য বের করতে বলে বা সামথিং এমন কিছু বের করতে বলে, তখন সবসময় একটা জিনিস মনে রাখবা, সেম মাধ্যম, মাধ্যমটা কি চিনাবো, ওয়েট করো, সেম মাধ্যম, সেম টেম্পারেচার বা তাপমাত্রা, যদি সেম টেম্পারেচার হয় তাহলে বেগও সেম। এটা কি হলো বলতেছি, ওয়েট করো। আবার যদি উৎস সেম হয়, ঠিক আছে, উৎস সেম হলে সকল মাধ্যমে এফ সেম। আচ্ছা দুইটা লাইন আমি আসলে কি লিখলাম ভালো করে বোঝো। ধরো তুমি দুইটা তরঙ্গ চিন্তা করতেছো, ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে ধরো এই একটা তরঙ্গ, আবার এই একটা তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা ধরো এখন এই যে সেম দুইটা আলাদা তরঙ্গ, যদি মাধ্যমটা সেম হয়, ধরো কি মাধ্যমটা কি, আচ্ছা মাধ্যম বলতে আসলে কি বুঝেন, দেখো মাধ্যমটা কি তরঙ্গটা যে মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, এখন এই মাধ্যমটা পানি হইতে পারে, হয়তো পানিতে যখন তুমি আওয়াজ করতেছো, ঠিক আছে, বা পানিতে যখন ঢেউ হচ্ছে, এটা একটা মাধ্যম, তরঙ্গ যাচ্ছে পানি মাধ্যমে। আবার এই মাধ্যমটা রড হইতে পারে, একটা কঠিন মাধ্যম আর কি, হইতে পারে তুমি যখন রডে একটা টুক্কা টুক্কা দেবে, একটা সাউন্ড কি সাউন্ড ওয়েভ যাবে না, শব্দের একটা তরঙ্গ যাবে, শব্দটাকে কিন্তু একটা তরঙ্গ বলে, ঠিক আছে। আমরা যে কথা বলতেছি, এই যে কথাটা যাচ্ছে এটা কিন্তু একটা তরঙ্গ আকারে যাচ্ছে, ঠিক আছে, আমার কথা তোমরা শুনতেছো বা তোমরা যখন কারোর সাথে কথা বলতেছো সেটাও কিন্তু একটা তরঙ্গ আকারে যাচ্ছে। বা সামহাও ধরো আমি এই যে একটা সাউন্ড করলাম, ঠিক আছে, বা এই যে একটা সাউন্ড করলাম তুড়ি মারলাম, এইটাও কিন্তু একটা তরঙ্গ হিসেবে যাচ্ছে, ঠিক আছে। আমরা যখন জলে বিভিন্ন বা পানিতে সাউন্ড করি না, পুকুরে নেমে হোক বা সুইমিং পুল এক্সেট্রা যেখানে সাউন্ড করি, ওইটাও কিন্তু একটা সাউন্ড ওয়েভ বলে না, তোমরা ইংরেজি শুনে থাকবা সাউন্ড ওয়েভ বা কি শব্দ তরঙ্গ। ওকে, এখন দেখো মাধ্যমগুলো যে কোনো কিছু হইতে পারে, এখন আমাদের কি বলছে সেম মাধ্যম, ধরো কি এই যে দুইটা তরঙ্গ যখন চিন্তা করতেছি, ধরো সেম মাধ্যম রড, ধরলাম যে সেম মাধ্যম মানে দুইটা তরঙ্গ একটা রডে আওয়াজ হচ্ছে, ঠিক আছে, ধরো একটা রডে বা একটা পিন, এই কলম ধরো, ধরো কলমের টুক্কা দিলাম, এই একটা টুক্কা, এই একটা টুক্কা, টোটাল দুইটা টুক্কা দিলাম, সাউন্ড হলো দুইটা না। দেখো, যদি সেম মাধ্যম তাপমাত্রা সেম না, ধরো তাপমাত্রা 30 ডিগ্রি ধরো সাপোজ, এইখানে ভালো কথা একটা কথা আমি একটু বলে রাখি, এই যে টেম্পারেচার না, এই অর্থে টেম্পারেচারটা কিন্তু সবসময় টি কাউন্ট হবে কিন্তু কেলভিন স্কেলে, কি কেলভিনে, কেলভিন স্কেল কি তোমরা জানো, জানো না, যদি বোঝাই দেখো 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কেলভিন স্কেলে এটা হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে, 0 ডিগ্রি সমান সমান 273 কেলভিন। ওকে, কারণ তুমি যদি বলো আজকের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে, তাহলে এটা কেলভিন স্কেলে কত হবে বলো তো সুন্দর করে। কি আচ্ছা মোডটা একটু ক্লিয়ার করি, ওয়েট করো, অন্য একটা মোডে রয়েছে। আচ্ছা দেখো ভালো করে দেখো, আমাদের কি ছিল 0 ডিগ্রি সমান 273 কে, এখন আমাদের 25 ডিগ্রি লাগবে, তাহলে 273 প্লাস 25 কত হচ্ছে 298, এটা তাহলে 298 কেলভিন। তোমাকে যদি এখন ধরো 35 ডিগ্রি সেলসিয়াস বলে, তুমি এটাকে কি লিখতে পারবা, এটাকে লিখতে পারবা 273 যোগ 35 অর্থাৎ 308 কেলভিন, এটাকে কি বলে যে কেলভিন বলে। ওকে, তুমি যখনই এই অধ্যায়তে যখন তাপমাত্রা নিয়ে কাজ করবা সেটা অবশ্যই যেন কেলভিনে থাকে, ঠিক আছে, কখনো ডিগ্রি বলে, তোমাদের কোশ্চেন যদি ডিগ্রি বলে দেয়, তুমি এই ডিগ্রিটাকে ধরো এখানে 30 ডিগ্রি বলছো, তাহলে 30 ডিগ্রি সমান সমান তুমি কত লিখবে বলো, 30 ডিগ্রি সমান সমান হচ্ছে 303 কেলভিন, ঠিক আছে। আচ্ছা যদি সেম মাধ্যম সেম টেম্পারেচার তাহলে কি বেগও সেম হবে, এই যে দুইটা তরঙ্গের বেগ, ধরো এর একটা ভি1, ঠিক আছে, এবং এর একটা ভি2, বেগ সেম, ঠিক আছে। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই প্রথমটা থেকে, ঠিক আছে, ধরো এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, এখানে প্রথমটা থেকে আমরা এটা লিখতে পারি না v1 = v2, ধরো এই যে এই দুইটা তরঙ্গের ক্ষেত্রে একটা ছিল কি v1 ছিল, একটা v2 ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কি যে v1 = v2 লিখতে পারতেছি, তাই না। ভি সমান সমান কি জানতাম বলতো, এফ ল্যামডা না, আবার এখান থেকে কি জানতাম,
সরি এ লিখলাম কেন, ভি সমান সমান ছিল এফ ল্যামডা, আবার এটা কি এফ ল্যামডা। এখন এটা ভি ওয়ান, তার মানে কি এটা এফ ওয়ান ল্যামডা ওয়ান, এবং ভি টু এফ টু ল্যামডা টু। ঠিক আছে, যদি তোমার কোশ্চেনের শর্ত এটা থাকে তাহলে কিন্তু এইটা হবে সূত্র। যদি এমন বলা থাকে যে সেম মাধ্যম সেম টেম্পারেচার, তাহলে এইটা। ঠিক আছে, যে ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু হবে। এবং 2 নম্বরে যেটা বলছে দেখো, কিন্তু অনেক ডিটেলসে বোঝানো হয়ে যাচ্ছে আসলে। দেখো, উৎস সেম হলে ধরো কি তুমি কথা বলতে, ধরো একটা মানুষ এখানে কথা বলতেছে, ঠিক আছে, ধরো তুমি কথা বলতেছো, ঠিক আছে, এখন কি তুমি একটা উৎস, তাই না? তাহলে তুমি এখানে কিছু কথা বলতেছো, ঠিক আছে, একটা ওয়েব যাচ্ছে, তাহলে উৎসটা কি? তুমি প্রথমে একটা কথা বললে, আবার 2 সেকেন্ড পর আরেকটা কথা বললে, ঠিক আছে, তুমি তখন দুইটা কথা বলতেছো, বাট কি উৎস তুমি সেম না। আমি কি কথা বলতেছি না, কথা তুমি বলতেছো, ঠিক আছে। ধরো এইখানে এই পেনে আমি একটা সাউন্ড করলাম, তাই না, আবার আরেকটা সাউন্ড করলাম, সাউন্ড কিন্তু দুইটা হলো, তাই না, বাট উৎসটা কি সেম না? উৎস কি এই কলম থেকেই হয়েছে। ঠিক আছে, তো যদি উৎস সেম হলে সকল মাধ্যমে, মাধ্যম যাই হোক, ধরো এইখানে এই কলমটা নিয়ে আমি এখানে একবার সাউন্ড করলাম, এই কলমটা পানির ভিতরে নিয়ে যাওয়ার একবার সাউন্ড করলাম, তখন কি মাধ্যম আলাদা হয়ে গেল। যদি আলাদা সকল মাধ্যমেই, আবার এইটা নিয়েই ধরো আমি একটা এই যে গ্লিসারিন আছে না, বা জেলি টাইপের কিছু, এখানে গিয়ে একটা সাউন্ড করলাম, ঠিক আছে, যেখানে সাউন্ড করি না কেন, মাধ্যম যেটাই হোক না কেন, সকল মাধ্যমে এই যে এফ এর মানটা এটা হবে same, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি, ধরো এইখানে, ধরো এই যে একটা সাউন্ড, ধরো একটা ওয়েভ আঁকায়, ধরো এই দুইটা সাউন্ডের, এখানে একটা এফ আছে, এফ ওয়ান, এখানে আছে এফ টু, ঠিক আছে, এখন দুইটা ক্ষেত্রেই কি সমান হয়ে যাবে, এফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ টু হয়ে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? এফ সমান কি পড়ি, ভি ওয়ান বাই ল্যামডা না, ল্যামডা ওয়ান সমান সমান কি ভি টু বাই ল্যামডা টু। এই দুইটা জিনিস জন্য একটু মনে থাকে তোমাদের, ঠিক আছে। যদি উৎস সেম হয় তাহলে ভি ওয়ান বাই ল্যামডা সমান ভি টু বাই ল্যামডা টু। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, আচ্ছা, এখন কিছু শর্ত টাইপের কিছু থাকে আমাদের এখানে, ঠিক আছে। এটা কি জানো, যদি আহ, বেগটা, এটা কিন্তু তাপমাত্রার উপর খুব নির্ভরশীল। যেমন এই যে ভি সমানুপাতিক রুট টু, অর্থাৎ দেখো তাপমাত্রা যদি এই হারে হয়, ঠিক আছে, ধরো এখানে তাপমাত্রা 10 ছিল, ঠিক আছে, 10 ডিগ্রি ছিল বা 10 কেলভিন ছিল সাপোজ, 10 না 300 কেলভিন ছিল, ধরো প্রথমে 300 কেলভিন, ঠিক আছে, এবার 300 কেলভিন থেকে যতটুকু বাড়লো, ধরো 350 কেলভিন হলো, তাহলে এটা কিন্তু সেভাবে বাড়বে, সমানুপাতিক হারে বাড়বে, ঠিক আছে। সম্পর্ক কিন্তু এটা। এখন ধরো দুইটা যদি বলো তোমাকে, ধরো দুইটা তরঙ্গ, তাহলে আমরা এখানে এটা লিখতে পারি, ভি ওয়ান বাই ভি টু সমান সমান সমানুপাতিক, সমান সমান এখন, ঠিক আছে, এইটা হবে টি ওয়ান বাই টি টু। এটাও একটা সূত্র, এটাও কিন্তু সুন্দর করে নোট করে রাখবা। মানে অ্যাকচুয়ালি এই যে ভি সমানুপাতিক রুট টু, এটা হচ্ছে বেগের সাথে টিটা কি সময়, সময়ের সাথে বেগের যে সম্পর্কটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সময়, এই যে বর্গের সমানুপাতিক। কি বললাম, এই যে কোনো তরঙ্গের বেগ তার সময়ের, এটা সময়, সময়ের বর্গের সমানুপাতিক, এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন বলে, অর্থাৎ কি বেগ তার সময়ের বর্গের সমানুপাতিক, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সম্পর্ক, ঠিক আছে। এখন ভি ওয়ান বাই ভি টু, যদি দুইটার ক্ষেত্রে আমরা আলোচনা করি, তাহলে দুইটা বেগ, তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান সমান এই যে রুট ওভার টি ওয়ান বাই টি টু, ঠিক আছে। এইখান থেকে অনেক সিকিউ আসবে, সিকিউ যেটা খুবই কাজে আসবে। ওকে, এটা একটু নোট করে নিবা টোটাল, মানে এই যে বক্সগুলো একটু নোট করে নিবা, যা যা লিখতেছি তোমার যেটা প্রয়োজন, এই যে এটা অবশ্যই খাতার জন্য নোটে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই তো আজকের যে মোটামুটি টপিকগুলো শেষ। আচ্ছা, আরেকটা এমসিকিউর জন্য একটা জিনিস আসবো, এটা আমি একটু লিখে রাখি তোমাদের, দেখো, যদি বাতাসের জলীয় বাষ্প, ঠিক আছে, যদি জলীয় বাষ্প বৃদ্ধি পায়, এই যে ধরো এই চিহ্নতে জলীয় বাষ্প বাড়তিছে, ঠিক আছে, যদি জলীয় বাষ্প বাড়ে তাহলে বাতাসের যে ঘনত্বটা, ঠিক আছে, ঘনত্বটা কম হবে, ঠিক আছে, ঘনত্ব কমে যাবে। জলীয় বাষ্প বাড়লে ঘনত্ব কম হবে, তাহলে ঘনত্ব কম হলে বাতাসের যে বেগটা, এই বেগ আবার বৃদ্ধি পাবে, ঠিক আছে। বোঝা গেল কি হলো? ধরো কি বাতাসের জলীয় বাষ্প যখন হয় তখন কি ঘনত্ব কম হয়, ঘনত্ব কম হওয়া মানে কি, ধরো এই একটা ইয়ার এখানে বাধা কম হচ্ছে, ঘনত্ব কম মানে কি এই যে বাধা কম হচ্ছে, তাই না। এখন বাধা যখন কম হচ্ছে, শব্দ কি বেগটা খুব তাড়াতাড়ি যেতে পারবে, ঠিক সেম, যদি জলীয় বাষ্প বেশি হলে ঘনত্ব কম হবে এবং বেগ বৃদ্ধি পাবে। এটা এমসিকিউতে কাজে আসে, ঠিক আছে। এটা একটু সুন্দর করে একটু তোমরা খাতায় লিখে নিও এমসিকিউর জন্য। তো দেখো আজকে টপিকগুলো মোটামুটি শেষ হলো, তাই না। আমি যা লিখছি প্রত্যেকটা পেজে একটু যতটুকু নোট করার, আর তোমরা একটু ভিডিও পজ করে করে নোট করে নিও। এবং এই তো
আর যতগুলো তোমাদের মনে হয় আর 2টা টপিক থাকবে, ঠিক আছে? টোটাল এই 2টা টপিক আমরা পরবর্তী ক্লাসে 2টা টপিক আলোচনা করবো, অর্থাৎ বেসিক পার্ট মোটামুটি শেষ হবে একটা ভিডিও হলে, এবং তারপরে হচ্ছে একটা আমার সিকিউ সলভিং ক্লাস। ওকে, তাহলে আজকেটা এখানে শেষ হোক। টাটা। টা